ইউটিউব এবং ইউটিউব এই ইউটিউব নিয়ে আমাদের নানান ধরনের প্রশ্ন থাকে এবং অনেক কিউরিওসিটি আছে অনেকের মধ্যে যে কিভাবে ইউটিউবার হতে পারি বা ইউটিউবিং করতে গেলে আমাকে কি কি করতে হবে বা কি কি বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি বা ইউটিউব থেকে কীভাবে আয় করা যায় এবং ইউটিউবে কীভাবে সফল হতে পারি আমরা। তো এই প্রশ্নগুলো আমাদেরকে অনেকেই করেন, বিভিন্ন জায়গাতে গ্রুপে করেন, কেউ পার্সোনালি আমাকে অনেক সময় প্রশ্ন করেন। তো সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্য আজকে এমন একজনকে নিয়ে আসছি, তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন সফল ইউটিউবার এবং সবার সুপরিচিত এবং আমার অনেক বেশি পছন্দের একজন ব্যক্তি। তিনি হচ্ছেন আর কেউ নয়, সোহাগ ভাই, সোহাগ ফ্রম সোহাগ 360। তো ভাইয়া অনেক ধন্যবাদ আজকে আমাদের চ্যানেলে আসছেন। আপনাকেও ধন্যবাদ। তো আজকে আপনাদের হয়ে আমি সোহাগ ভাইকে সমস্ত প্রশ্নগুলো করব এবং এবং সুন্দর সুন্দর কিছু প্রশ্নের আনসার আমরা আজকে ওনার থেকে নেওয়ার চেষ্টা করব এবং কিভাবে একজন সফল ইউটিউবার হতে পারবো আমরা। বিশেষ করে আমার নিজের জন্য অনেক বেশি হেল্প হবে, কারণ হচ্ছে আমি নিজেও স্টার্ট করেছি। সো এই সুযোগে আমিও সোহাগ ভাই থেকে অনেক টিপস আমি জেনে নেব ইনশাল্লাহ। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। একটা তথ্য আমি আপনাদেরকে একটু করে দিয়ে দিই যে পুরো ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য একটা বোনাস বা একটা সারপ্রাইজ একটা গিফট আছে। সেটা হচ্ছে ভিডিও শেষে, সেটা কি সেটা বলছি না। তো দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ফিরে আসলাম ইন্ট্রোর পর। তো সোহাগ ভাই, প্রথম প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হচ্ছে আপনার ইউটিউবের যাত্রাটা কিভাবে শুরু হলো বা আপনি প্রথম ইউটিউবে আসার অনুপ্রেরণা কিভাবে আসছে বা আসলে স্টার্টিংটা আপনাদের কেমন ছিল সেই স্টোরিটা একটু যদি আমাদেরকে একটু শেয়ার করেন। ফ্র্যাঙ্কলি বলতে গেলে এখন যারা নতুন ইউটিউবে আসে তারা আমার থেকে অনেক অ্যাডভান্সড, ঠিক আছে। যখন আমি শুরু করেছিলাম ওই সময়টা যদি কম্পেয়ার করি, আমি যখন শুরু করেছি আর এখন যারা শুরু করছে, যারা এখন শুরু করছে তারা ওই সময় আমার থেকে এখন অনেক অ্যাডভান্সড। কিভাবে? আমি যখন ফার্স্ট শুরু করি আমি জানতামও না যে ইউটিউব জিনিসটা কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জাস্ট ইন্টারনেটে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখলাম ইউটিউব, যেখানে ভিডিও দেখা যায়। সময়টা ছিল 2010 এর মতো ওই সময়। তো 2010 এও ইউটিউব আমি বলছি না যে পপুলার ছিল না, বাংলাদেশে 2008 এ এসেছে, তখনও ইউটিউব আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে। কিন্তু পপুলারিটি কম থাকার রিজনটা হচ্ছে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস ছিল রাইট। তখন আমরা সবাই লিমিটেড ইন্টারনেট ইউজ করতাম এবং আমাদের ইন্টারনেট এত স্লো ছিল যে কোনো একটা ভিডিও প্লে করে সেটা পজ করে আমরা বাইরে থেকে ঘুরে এসে চাটা খেয়ে রুমে এসে তারপরে সেই ভিডিও দেখতে প্লে করতাম, ডাউনলোড করতে জানতাম রাইট। সো এই ধরনের সিচুয়েশনে আমি ইউটিউব আমাদের টেকনোলজিক্যাল যে ডিভাইসগুলো কম্পিউটার বা মোবাইল ফোনের अवेलेबिलिटी ছিল না, রাইট রাইট, অত সফিস্টিকেটেড ছিল না। সো আমি ফার্স্ট যখন শুরু করি কোনো কিছু না জেনেই, আচ্ছা জাস্ট আমার একটা জিমেইল ছিল, ওখানে লগইন চাচ্ছিল, লগইন করেছি, একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। আমার মেইন ফোকাসটা ছিল ব্লগিং এ, আমি লেখালেখি করতাম। তো বাংলায় বেশ কিছু টেক ব্লগ আছে, টেক নিউজে অনেক লেখালেখি আমি জানি সেটা। সো এরকম শুধু টেক নিউজ না, আরো অনেক ব্লগে আপনি লিখেছেন রাইট। সো লেখালেখি করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে আমি খুব টেকনিক্যাল টার্মগুলো যখন এক্সপ্লেইন করতে যাই, ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি যে কিভাবে FL স্টুডিও একটা মিউজিক কম্পোজিশনের সফটওয়্যার আছে, DAW বলে, ডিজিটাল অডিও স্টেশন। তো এইটাকে যখন আমি এক্সপ্লেইন করতে গেলাম দেখলাম যে এটা পসিবল হয় না। আপনি স্ক্রিনশট দিয়ে বা লিখে আপনি আপনার যেটা এক্সপ্রেস করতে পারছেন না। একটা সফটওয়্যার কিভাবে কাজ করে এটা আপনি লিখে কিভাবে বোঝাবেন? ধরুন আপনি যদি Adobe Illustrator লিখে বোঝাতে চান মানুষকে, আমি লিখে আর্টিকেল দিয়ে মানুষকে Adobe Illustrator বোঝাতে দেব, গ্রাফিক্স ডিজাইন পুরোটা বোঝাতে দেব, ইটস নট পসিবল, নিয়ার টু ইম্পসিবল। তো আমি তাও চেষ্টা করলাম যে FL স্টুডিওটাকে আমি বোঝানোর, প্রত্যেকটা স্টেপ আমি স্ক্রিনশট নিয়ে দেখলাম বিশাল বড় আর্টিকেল হয়ে যেত। আচ্ছা আচ্ছা রাইট। তখন আমি চিন্তা করলাম যে এটাকে কিভাবে ভিডিওতে কনভার্ট করা যায়, আরো এনগেজমেন্ট কিভাবে বাড়ানো যায়, হেল্প করা যায়। তখনই আমি শুরু করলাম রিসার্চ, কিন্তু তখন আসলে স্ক্রিন কিভাবে রেকর্ড করতে এটাই আমি জানতাম না, যে স্ক্রিনও রেকর্ড করা যায়। আমি কি করতাম, তখন আমার ফোন ছিল কিন্তু ফোনের ক্যামেরা খুব একটা ভালো ছিল না, রাইট। স্যামসাং এর একটা খুব লো এন্ডের ফোন ছিল, বাট ক্যামেরা ছিল রাইট। আমি কি করতাম, ওই ফোনটা স্ক্রিনের সামনে ধরে রাখতাম, ধরে আমি কাজ করতাম এবং সেটা কম্পিউটারে রেকর্ড করতেন। হ্যাঁ, জাস্ট কম্পিউটারের স্ক্রিনটা আমি মোবাইলে রেকর্ড করতাম। আমি জানতাম না যে ভেতরে ইন্টারনাল স্ক্রিনটা রেকর্ড করা যায়। তো এটা করতে গিয়ে অনেক স্ট্রাগল ফেস করছিলাম, লেখা বোঝা যাচ্ছিল না। যখন ক্লিক করতাম আমি মোবাইলটা কাছে নিয়ে যেতাম দেখানোর জন্য, আর ক্যামেরা কোয়ালিটি খুবই বাজে ছিল, সাউন্ডও ভালো আসতো না। পরে এডিটও করতে পারতাম না, দেখা গেছে আমার ফ্রেন্ড পাশে থেকে, আমরা চারজন এক রুমে থাকতাম, ফ্রেন্ড পাশে থেকে কথা বলতেছে, ওই সাউন্ডটা রেকর্ড হয়ে যায়। সো এই ধরনের সমস্যা ফেস করতে করতে এক সময় দেখলাম ইউটিউবে কিছু ভিডিও যেগুলো খুব ক্লিয়ার, মানে স্ক্রিনটা এত ক্লিয়ার এটা বোঝাই যাচ্ছে না। আমি চিন্তা করতেছি এটা কোন ক্যামেরা দিয়ে রেকর্ড করছে যে এত ক্লিয়ার এটা, ঠিক আছে। তখন আমার মাথায় আসে না যে স্ক্রিন রেকর্ড করা যায় ইন্টারনালি। তো
আমি যেদিন এই অ্যাচিভমেন্টটা আমার হলো যে আমি স্ক্রিন রেকর্ড করতে পারছি, ফিলিংসটা তখন একদম কি বলবো, মাইন্ড ব্লোয়িং একটা মানে এক্সিলেন্ট একটা ফিলিং ছিল যে এটা এখনো আমি ফিল করছি যে আসলে তখন সময়টা আপনি কত স্ট্রাগল করেছেন আসলে মানুষকে হেল্প করার জন্য। হ্যাঁ, তো আমি ওটা পাওয়ার পরে খুব এক্সাইটেড ছিলাম, ওয়াও এখন আমি স্ক্রিন রেকর্ড করতে পারতেছি। আচ্ছা, আপনি বিশ্বাস করতে পারবেন না, ইউটিউবে টানা 5 বছর ফ্রিতে কাজ করার পরে আমি রিয়েলাইজ করেছি যে ইউটিউব থেকে ইনকাম করা যায়। আমি 5 ইয়ার্স। তো এখনকার আমি অনেকে দিকে যারা ইউটিউবে আসে তারা 3 মাস 4 মাস কাজ করে আমাকে মেসেজ, ভাই 6 মাস হয়ে গেছে আমি এত ভিডিও দিয়ে আমার চ্যানেলে কিছু হয় না। তখন আমি তাদেরকে বলি, ভাই আমি 5 বছর করেছি, এরপরে আমার ইনকাম হয়েছে। তাও ইনকাম আমি উঠাইনি, মানে জাস্ট ইনকাম শুরু হয়েছে 5 বছর। আমি কয়েক সেন্ট আমার অ্যাকাউন্টে দেখতে পেরেছিলাম। আপনার কাছে আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা আমার প্রশ্ন না, আমার যারা ভিউয়ার আছে অনেকে যারা আমাকে পার্সোনালি মেসেজ করে অথবা যারা আমাকে চিনে অনেকে বলে যে আমিও তো যেহেতু ইউটিউবে কাজ করছি, তো অনেকে আছে যারা আমাকে প্রশ্নটা করে যে ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়, বা ইউটিউব থেকে যে আমরা সবার একটা ইচ্ছা থাকে যে আয় ইনকাম করা, যেহেতু ইউটিউবিংটা আসলে ফ্রিল্যান্সিং একটা পার্ট বলা যায়, আউটসোর্সিং একটা পার্ট। সো এই জায়গাটা থেকে যারা করতে চায়, তো কোন কোন ওয়েতে আসলে আয় করা বা ইউটিউব থেকে কত ভাবে আসলে আমরা আয় করতে পারি, এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করতেন। ওকে, সো ইউটিউব এখন ইনকামের বেশ ভালো একটা মাধ্যম, স্ট্রং একটা মাধ্যম। কিছুদিন আগেও মানুষজন কনফিউজ ছিল যে আদৌ ইউটিউব থেকে ইনকাম করা যায় কিনা, কিন্তু এখন যখন অনেকেই করছে তখন সবাই বিশ্বাস করছে। সো অনেকগুলো ওয়ে আছে। প্রথম, আমরা বাংলাদেশে যে প্রাইমারি ওয়েটা চুজ করি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, মানে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে মনিটাইজ করা। রাইট, আপনি মনিটাইজেশন অন করলেন, ভিডিওতে অ্যাড শো করলো, যদি কেউ ক্লিক করে কিংবা 15 সেকেন্ডের বেশি দেখে তাহলে আপনি একটা রেভিনিউ পাবেন। এটা হচ্ছে একদম প্রাইমারি, এবং সবাই বাংলাদেশে মোটামুটি মোস্ট অফ देम এটার উপর ডিপেন্ড, হ্যাঁ এটার উপরে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, এটা চিন্তা করে আসলে ইউটিউবে আসার চেষ্টা করে। হ্যাঁ, বাট আমরা যদি একটু দেশের বাইরে যাই, অন্যান্য দেশের ইউটিউবাররা তারা কিন্তু শুধুমাত্র মনিটাইজেশনের উপরে মনিটাইজেশন না, মানে অ্যাডভার্টাইজমেন্ট মনিটাইজেশন, পুরো বিষয়টাকে মনিটাইজেশন বলছি, বাট অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে মনিটাইজেশনটাকে তারা প্রাইমারি লেভেলে রাখে না। এটা থাকে একটা সাইড কনসার্ন হিসেবে, বাট তাদের মেইন টার্গেটগুলো অন্য জায়গায় থাকে। রাইট, যেমন প্রথমটা হচ্ছে স্পন্সরশিপ। আচ্ছা, স্পন্সরশিপ হচ্ছে আপনি অন্য কোনো কন্টেন্টে অন্য কোনো ব্র্যান্ড কিংবা কোম্পানির কোনো সার্ভিস অথবা প্রোডাক্টকে আপনার ভিডিওতে ইন্ট্রোডিউস করে দিলেন, সেজন্য কিন্তু আপনার স্ট্রং একটা অডিয়েন্স লাগবে অবশ্যই আপনার চ্যানেলে। সো স্ট্রং অডিয়েন্সটা গ্রো করার পরে কিন্তু আপনি স্পন্সর পাচ্ছেন, যেটা আবার মনিটাইজেশনের বেলায় একটু ইজি। অ্যাডভার্টাইজমেন্টের মনিটাইজেশন গুগল অ্যাডসেন্সের বেলায় আপনি একটা থ্রেশহোল্ড আছে, ওটা পার করলেই আপনি মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন। ইট ডাজন্ট ম্যাটার আপনার অডিয়েন্স আপনার সম্পর্কে কি চিন্তা করছে, তারা কতটুকু লয়াল আপনার প্রতি, এটা কোনো ব্যাপার না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, স্পন্সরশিপ নিয়ে যেহেতু কথা আসলো, স্পন্সর কিন্তু সব চ্যানেল পায় না। অনেক চ্যানেল আছে যারা মিলিয়ন টেনস এন্ড 20s অফ মিলিয়ন ভিউ হয় তাদের, কিন্তু তারা স্পন্সরশিপ পায় না। তাদের চ্যানেলের সাবস্ক্রাইবারও মিলিয়ন কেন পায় না স্পন্সরশিপ? এই নিয়ে অনেক প্রশ্ন আসে। স্পন্সরশিপ না পাওয়ার রিজন হচ্ছে, যারা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস প্রমোট করে, তারা দেখে যে অডিয়েন্স গুলো কনসিয়াস কিনা, অ্যাওয়্যার কিনা, যে আপনার যে ভিডিওটা দেখছে তারা কি অ্যাওয়ারনেস নিয়ে দেখছে কিনা, ভিডিওটা কনসিয়াসলি দেখছে, নাকি জাস্ট দেখলো একটা থাম্বনেল খুব পছন্দ হলো, আকর্ষণীয়, ক্লিক করে দেখলো, কি অ্যাড আসছে না আসছে তার কোনো ব্যাপার না, ঠিক আছে? কারণ সে বিষয়টাতে সিরিয়াস না। ইভেন ওই ভিউয়ার ওই চ্যানেলের নামটা পর্যন্ত জানে না, পরবর্তীতে কোথাও গিয়ে বলবে যে আজকে আমি অমুকের একটা ভিডিও দেখেছিলাম, ওটা পর্যন্ত তারা দেখে না, মানে সিরিয়াস না তারা। সো ওই কন্টেন্টগুলোতে কখনোই ব্র্যান্ডগুলো এন্ডোর্স করে না, ঠিক আছে? আবার এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো কোনো মিনিং নেই, মানুষ জাস্ট নিছক আনন্দের জন্য দেখে, কোনো মিনিং নাই, যেটা থেকে কোনো আউটপুট নাই, এবং তারা মনে রাখে না এই জিনিসটা। এরকম যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোতেও ব্র্যান্ডগুলো অ্যাড দেয় না। সো এখন বাংলাদেশে খেয়াল করবেন, ওই ভিডিওগুলোই সবচেয়ে বেশি ভিউ হয় যেগুলোতে কোনো এফোর্ট দেওয়া লাগে না দেখার সময়, শিক্ষণীয় কিছু নেই, থাকলেও খুবই অল্প, শুধু ফান এন্ড এন্টারটেইনমেন্ট, মজা নেওয়ার জন্য করা হয়। কন্টেন্ট তৈরিতেও এফোর্ট তেমন একটা থাকে না, এবং ভিউয়াররা খুব আনকনসিয়াসলি ওই ভিডিওগুলো দেখে, ঠিক আছে? এবং যে ধরেন আপনার অডিয়েন্সের তো একটা ডেমোগ্রাফি থাকে, যে তাদের এজ, তাদের এডুকেশন লেভেল, অকুপেশন কি হয়, তারা আসলে কোন সোসাইটিতে বিলং করে, এই ধরনের কিন্তু একটা ডেমোগ্রাফি থাকে। এটা আপনি কন্টেন্ট দেখলে বুঝবেন যে ওনার কন্টেন্টটা কোন লেভেলের মানুষ দেখতে পারে, ঠিক আছে? এটা লেভেলটা কোন জায়গায়। থার্ড ওয়ে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েটটা অনেকটা স্পন্সরের মতোই, আপনি হচ্ছে অন্যের ভিডিওগুলো, এটা ঠিক স্পন্সর না, আপনি জাস্ট অন্যের ব্র্যান্ডটাকে প্রমোট করে দিবেন, অন্যের প্রোডাক্ট সার্ভিস প্রমোট করে দিবেন, এবং আপনার এই প্রমোশন থেকে যদি কোনো সেল আসে, এটা হচ্ছে ডিরেক্ট, হ্যাঁ, কোনো একটা লিংকে প্রমোট করতে হবে, স্পেসিফিক একটা প্রোডাক্ট আসলে প্রমোট করলে ওইটা থেকে যদি আপনার এখান থেকে ক্লিক হয়ে যদি কোনো সেল আসে, তাহলে আপনি এটা বেনিফিট হচ্ছে। ইভেন আমার একটা ভিডিও আছে অ্যাফিলিয়েট নিয়ে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। হ্যাঁ, ফোর্থ যেটা হচ্ছে, এটা হচ্ছে মার্চ, মানে নিজের একটা প্রোডাক্ট লাইন ডেভেলপ করা। এটা বাংলাদেশে এখনো পর্যন্ত খুব একটা হয়নি।
ধরুন একটা টি শার্ট হতে পারে, ব্যাগ হতে পারে, শুজ হতে পারে, আপনার যে কোনো প্রোডাক্ট এনিথিং যেটাই আপনার ব্র্যান্ডের সাথে যায়, আপনার ইয়ের সাথে যায়, এরকম প্রোডাক্টগুলো যদি আপনি সেল করেন তাহলে আপনার দেখেন একটা স্ট্রং অডিয়েন্স আছে, আপনার ফ্যান বেজ আছে, সবাই আপনার লয়াল, যদি এরকম অডিয়েন্স থাকে। সে ফর এক্সাম্পল আমি যদি এখন হঠাৎ করে আমার মাত্রই মাথায় আসতো যে আমি মোবাইলের ব্যাক কভার তৈরি করতে পারি, আচ্ছা ডিজাইনটা খুব টেকি হবে, টেকনোলজি রিলেটেড, আচ্ছা। আর কোনোটাই হয়তো আমার লোগোটা ছোট্ট করে কোনায় থাকবে। সো আমার যারা ফ্যান ফলোয়ার আছে, যারা আমাকে পছন্দ করে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা হয়তো এটা দেখলে আরে সোহাগ ভাইয়ের ব্যাক কভারটা তাহলে আমি কিনি, ঠিক আছে? এরকম যদি 100 জন হয় আমার ওই প্রোডাক্টে কিন্তু 100 জনই অর্ডার করবে, তাই না? অ্যাবসলিউটলি। সো আমার ওখান থেকে একটা ছোটখাটো বেনিফিট হচ্ছে থাকবে। এটা হচ্ছে বাংলাদেশি মানুষদের একটু আত্মসম্মান বোধ বেশি, তো এই কারণে অনেকে আছে এই জায়গাটায় যেতে চায় না। আমি জিনিসপত্র বিক্রি করব কেমন দেখায়, যেটা কেনা কি মনে করে। বাট আপনি যদি দেখেন বিশ্বের অনেক বড় বড় ইউটিউবার আছে যারা মিলিয়নার হয়ে গিয়েছে শুধুমাত্র এই মার্চগুলো সেল করে। জাস্ট ক্লদিং ব্র্যান্ড, তাদের একটা ক্লদিং ব্র্যান্ড শুধু কাপড় চোপড়গুলো বিক্রি করে, তারা ব্লগ করে এখানে ওখানে যায়, ভিডিও শেষে জাস্ট বলে দেয় যে এই টি শার্টটা যদি আমি যেটা পরে আজকে ভিডিও করলাম আপনারা কিনতে চাইলে নিচে স্টোরে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা কিনতে পারেন। ইজি। এবং এটা আমি মনে করি যে শুরু করা উচিত, আমারও প্ল্যান আছে ইনশাআল্লাহ সামনের দিকে শুরু করা। আচ্ছা আচ্ছা। একটা সিক্রেট বলে দিলাম, কাউকে বলে নাই। তো অনেক তো প্রফেশনাল কথাবার্তা বলবো, এবার একটু ভিন্ন দিকে যাওয়া যায়। আচ্ছা, তো সোহাগ ভাইকে একটু আমি একটু অপ্রস্তুত করে দিতে যাচ্ছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, হ্যাঁ। আমি অলওয়েজ রেডি, বলেন। ওকে। অনেকের জীবনে অনেক সিক্রেট থাকে, তাই না? প্রত্যেকটা মানুষের অনেক সিক্রেট আছে, সবার মানুষের একটা ডার্ক সাইড থাকে যেটা কাউকে কখনোই বলে না, কখনোই বলে না অথবা শেয়ার করেন না। তো এমন একটা সিক্রেট আজকে সোহাগ ভাই থেকে আমি বের করতে যাচ্ছি বা আমরা শুনতে যাচ্ছি, যে সিক্রেট আপনি এখন পর্যন্ত কাউকে সত্যি বলেন নাই। ওকে, কি সেটা? সো এটা যদিও মানে এটা চিন্তা করার বিষয়, আমার লাইফে অনেকগুলো সিক্রেট আছে, আমি সবার লাইফে থাকে এটা, রাইট। অনেকগুলো থেকে আমি একটা শেয়ার করব, ঠিক আছে? সো এটা আমি খুব একটা মানুষ, আপনি বলছেন কারো কাছেই না, কারো কাছেই ঠিক হবে না, মানে দুই একজন জানে। আচ্ছা আচ্ছা, সবাই জানে না, খুব দুই ক্লোজ মানুষ একজন জানে, তার মানে হচ্ছে এটা কেউ জানে কেউ জানে না। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি কেউ জানে না। না। সো ঘটনাটা হচ্ছে বৈশাখ মাসে। আচ্ছা, তো পয়লা বৈশাখ আসছে। হ্যাঁ, বৈশাখ মাসে, আমি তো একদম গ্রামে বড় হয়েছি, গ্রামের মানুষ। বৈশাখ মাসে দেখলাম যে দিনের বেলা দেখলাম একটা গাছে খুব আম পেকে আছে অনেকগুলো, ঠিক আছে? এবার প্ল্যান করলাম যে ওই দিন রাতের বেলা খাবো, ঠিক আছে? চোর ভাব। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড থাকতো। আচ্ছা, এবার রাতের বেলা, দিনের বেলা একদম আমাদের এলাকাটা হচ্ছে, আর বৈশাখ মাসে খুব মানে লোকজন, একটা উৎসবমুখর পরিবেশ থাকে, সবাই চারপাশে লোকজন থাকে, এমন তখন এনভায়রনমেন্টও ওরকম থাকে। হ্যাঁ, তো এবার রাতের বেলা আমি আর আমার ফ্রেন্ড গেলাম আম চুরি করতে, ঠিক আছে? ঘটনাটা এখানে শেষ না কিন্তু। আচ্ছা, এখন যদি সেই আমের সেই লোক যদি মানে সেই না, উনি ইউটিউবে নাই, আই এম শিওর, তাহলে চলে, আই এম শিওর, কিন্তু মালিক জানে কিন্তু। আচ্ছা, ঘটনাটা হচ্ছে কি, আমার ফ্রেন্ড গাছে উঠছে ছোট লাইট নিয়ে, এবার আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আচ্ছা, এখন ও বোকার মতো কি করছে, জুতাটা গাছের নিচে রাখছে। ও ঠিক আছে, এবার মানে হঠাৎ করে দেখলাম প্রফেশনাল চোর না হলে যা হয়, হ্যাঁ যা হয় সেটাই। এবার আমের ওই লোক দেখি লাইট মেরে মেরে আসতেছে দূর থেকে, ঠিক আছে? মানে ওই মালিক তো ফার্স্টে বুঝতে পারে না যে কে। আচ্ছা, যাই হোক, আপনি গাছের উপরে না, আমার ফ্রেন্ড গাছে, আমি নিচে থেকে পাহারা দিচ্ছি। আচ্ছা, পাহারা দিচ্ছেন, একজনকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, আমাদের কোড ল্যাঙ্গুয়েজও ছিল যে যদি কাউকে দেখিস তাহলে এরকম একটা সাউন্ড করবি, ঠিক আছে? তো এবার আমি ভাবছি যে কে আসতেছে, দেখবে না, হয়তো চলে যাবে রাস্তা দিয়ে। ওমা, পাশে আসার পরে চাঁদের আলোতে আমি দেখতে পেলাম যে উনি আম গাছের মালিক, ঠিক আছে? আচ্ছা, এবার তো উনি আসতেছে, আমি একটু দূরে গিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়ায় আছি, এমন ভাব নিছে যে আমি কিছু জানি না। আচ্ছা, তো সে এসে লাইট দিয়ে যাচ্ছে, একদম গাছের নিচ দিয়ে যেতে হয়। আচ্ছা, হঠাৎ করে দেখে গাছের গোড়ায় জুতা। আরে কি হলো থেকে আসছে? হ্যাঁ, তো তখন আমার বন্ধু টের পেয়েছে যে নিচে কেউ আছে, ঠিক আছে? ও একদম উপরে উঠে গাছের ডালপালা দিয়ে একদম ঢেকে লুকায় আছে, ঠিক আছে? এবার ও উপরের দিকে লাইট দিচ্ছে কিন্তু কাউকে দেখতেছে না, যে লুকায় ছিল। এবার আমি দেখছি দাঁড়ায় আছি, আমাকে জিজ্ঞেস করে এই জুতা কার রে? তখন আমি পিচ্ছি ছোট, হ্যাঁ জুতা কার রে? বলি আমি তো জানি না জুতা কার। আচ্ছা, এবার সে সুন্দর করে জুতাগুলো নিয়ে চলে গেছে, মানে সে বুঝছে যে এটা হচ্ছে, সুন্দর করে জুতাগুলো নিয়ে চলে গেছে, ঠিক আছে? এইবার আমার ফ্রেন্ড কাছ থেকে নামলো না, আমার ইচ্ছা মতো ভাগা, ওই তোর না কোড ল্যাঙ্গুয়েজ খুব ভালো কথা, কোড ল্যাঙ্গুয়েজ কাজ করে নাই তখন, কোড ল্যাঙ্গুয়েজ কাজ করে নাই, মানে আমি হারাই ফেলছিলাম ওই লোককে দেখার পরে। হাই এখন তো ধরা খেয়েছি, মানে প্রথম ভাবেন না যে আসলে মালিক চলে আসছে, যখন এসে পড়ছে তখন আপনি যখন কোড ল্যাঙ্গুয়েজ দিলে তো সে বুঝে যাবে, এখন তো ও সাউন্ড করে কেন মাইটা যখন আপনিও খাবেন তখন চিন্তা করতে যাক আমিও তো বেঁচে থাকি। হ্যাঁ, তারপরে খুব বকা টকা খেলাম ফ্রেন্ডের কাছ থেকে। আচ্ছা, তবে আম নিয়ে আসতে পারছিল বেশ কয়েকটা। আচ্ছা, আম তাহলে পারছে, আম পারছে, মানে কষ্ট করে হলো বুঝতে হবে। আমার পাশের বাসায় ছিল, এই কারণে কাউকে বলে নাই, বললে আবার জেনে যাবে।
যাক, এই ছিল আপনার সিক্রেট না? Secret. অনেক মজা পেলাম এবং সিক্রেটটা আসলে আজকে সিক্রেটটা থাকলো না, সেটা আমরা জেনে গেলাম এবং আশা করি অনেক ভিউরা সেটা অলরেডি এরপর থেকে আর কাউকে বলতে পারবো না যে এটা আচ্ছা secret। প্লিজ কেউ শেয়ার করবেন না, ঠিক আছে? আচ্ছা সব এবারে আমাদের প্রশ্ন হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করে বা অনেকের একটা প্রশ্ন থাকে নর্মালি যে আমি ইউটিউবিং শুরু করতে চাই বা আমি ইউটিউবার হতে চাই, সবার আশা থাকে বা আমি যে কোনো সে হয় ইনকামের জন্য হোক বা অন্যের হেল্প করার জন্য হোক সেই ইউটিউবে আসতে চাই। তো তারা আসলে একটা প্রশ্ন করে যে আসলে কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আমি দ্রুত সফল হতে পারবো বা কোন ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি চাহিদা বা কোন ধরনের কন্টেন্টে মনিটাইজেশন, আমাদের একটা ধারণা থাকে যে কন্টেন্টের উপর মনিটাইজেশন ডিপেন্ড করে, হ্যাঁ। এই বিষয়গুলো নিয়ে অনেকে বলে যে কোন ধরনের কন্টেন্ট নিয়ে আসলে কাজ করতে পারবো বা কোন ধরনের কন্টেন্ট নিয়ে আমি কাজ করলে দ্রুত আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো। তো এটা নিয়ে এটা একদমই কমন একটা কোশ্চেন, আপনি যেরকম পান আমিও পাই, অহরহ পাই। ইউটিউবিং শুরু করেছি ভাই, এই কন্টেন্ট নিয়ে কাজ করছি কিন্তু সফল হতে পারছি না, চেঞ্জ করতে চাচ্ছি, অনেকে অনেক কোনটা switch নিয়ে করতে চায়, right, হ্যাঁ হ্যাঁ। সুইচ করতে চায়, Right. এই প্রশ্ন আসে। তো আমি সবাইকে একটাই অ্যান্সার দেই, ভাই যে জিনিসটা আপনার ভালো লাগে, যে জিনিসটা আপনি ভালোভাবে করতে পারেন, যে জিনিসটা আপনি এক্সপার্ট, ওই জিনিসটা নিয়ে কাজ করেন। সো এই প্রশ্নের আনসার শুনতে শুনতে লোকজন বোর হয়ে গেছে যে আরে সোহাগ ভাইয়ের কাছে টিপস চাই, সোহাগ ভাই কি বলে দেয় এটা, হ্যাঁ, মানে একই আনসার সবসময় বলে, সবসময় দিয়ে এই দেয়। রাইট আনসার সেটা আসলে অনেকে বুঝতে চায় বুঝতে চায় না, এটা রাইট অ্যান্সার। বাট সবাই, আমি আবার এমন মানুষ, আমি এমপ্যাথেটিক, মানে তাদের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি যে তারা আসলে এটা কেন চিন্তা করে, রাইট অ্যান্সার শুনেও কেন তারা ভাবে যে এটা রং অ্যান্সার। রাইট। তো এই এক্সপ্লেনেশনটা এইভাবে দেই আমি। প্রথম কথা হচ্ছে যে লোকটাকে আপনি এই কথা বলছেন যে যেটা আপনার ভালো লাগে, যেটাতে আপনি এক্সপার্ট, যেটা ভালো পারেন সেটা করেন, তখন ওই লোক চিন্তা করে আমি কিসে এক্সপার্ট, কোনো কিছুতেই না। আমার কি ভালো লাগে, কোনো কিছুই না। আমি কোন কাজটা ভালো পারি, এটাও খুঁজে পাই না, কোনো কিছুই পাই না। সো আমি বলবো ইউটিউবিং শুরু করার আগে আপনি নিজেকে চেনেন, নো ইউরসেলফ। আগে নিজেকে একটু এভালুয়েট করে দেখেন যে আপনার মধ্যে আসলে কোন কাজটা ভালো। এমনও হতে পারে যে ইউটিউবিং জিনিসটাই আপনার পছন্দ না, পছন্দ না, কিন্তু জোর করে এটা জোর করে এটা আসছে কারণ আপনি দেখছেন এখানে টাকা আছে, তাই না? তো আমরা সো এটা আগে চিন্তা করতে হবে যে আপনি রিয়েলি ইউটিউবে আসতে চান কিনা এবং রিজনটা কি, কেন আসতে চান। যদি বলেন যে শুধু টাকার জন্য আসতে চান, নেভার, এটা হবে না, কোনোভাবেই হবে রাইট। না। এবং অনেকেই যারা আসছে যে টাকার জন্য অনেকে এসে সেখান থেকে কিন্তু ডিফল্ট হয়ে চলে গেছে, রাইট। আসলে অনেক ইনভেস্ট করেছে, হ্যাঁ, অনেকে হ্যাঁ, শুনেছি যে হ্যাঁ। অনেক সেটআপ তৈরি করেছে, অনেক লোকজন নিয়ে কাজ করে হ্যাঁ, ট্রাই even করেছে, boost-ও করে। বুস্ট করে, Right. এই বিষয়গুলো অনেক সময় আমরা দেখে থাকি। হ্যাঁ, তো এটা যে প্রবলেমটা হয়, তারা ভাবে যে শুরু করলেই ইনকাম শুরু হয়ে যাবে, Income শুরু হয়ে যাবে। এটা হয় না। এবং যখন তারা যে পারপাসটা নিয়ে গেছে ওই পারপাসটা যখন ফুলফিল হয় না, তখন কিন্তু তারা সেখানে টিকতে পারে না। টিকতে অন দি পারে আদার হ্যান্ড, আপনার যদি ইন্সপিরেশন থাকে মানুষকে হেল্প করা, মানুষকে এন্টারটেইন করা, Right. কিংবা পারপাসটা টাকা ছাড়া অন্য কিছু যখন থাকে, তখন আপনি দেখবেন খুব সহজে সেটা পাচ্ছেন। 100 ভিউ হলো, 100 ভিউ থেকে আপনার 3টা কমেন্ট আসলো, 3টা মানুষ যখন আপনাকে বলবো ভাই খুব ভালো লেগেছে, ভেরি গুড, চালিয়ে যান, এই যে আপনি মোটিভেশনটা, ইন্সপিরেশনটা পেলেন, পাচ্ছি, রাইট। এটা কিন্তু আপনাকে কাজ করার জন্য পরবর্তী সে কাজের সাহসটা জন্য দেবে, অনেক বেশি অনুপ্রেরণা দেবে। Right. কিন্তু আপনি যখন টাকা ইনকাম করতে যাচ্ছেন আর 6 মাস কাজ করার পরে টাকা পাচ্ছেন না, আপনার সেই অনুপ্রেরণাটা কিন্তু থাকছে না। থাকছে না কখনো। অথচ আপনি যদি কমেন্ট কিংবা মানুষের উৎসাহটাই আপনার অনুপ্রেরণা হতো, Right. তখন কিন্তু আপনি প্রথম দিন থেকেই পেতেন। right. কারণ 2-3টা ভিডিও তো ফেসবুকে শেয়ার করলেই ভিউ হয়ে যায়, View হয়ে যায়, তাই না? right. এরপরে যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, তাহলে সেটা আর আপনার শেয়ারও করতে হবে না, ইউটিউব নিজে এটাকে প্রমোট করবে। প্রমোট করছে, অথবা সেই ব্যক্তিরাও এখানে হ্যাঁ। খুঁজছে যে আসলে নতুন কি আসছে। হ্যাঁ, বা তারা আবার আরেকটা follow জিনিস করছে। অনেকেই খেয়াল করে যে ভাই আমি টেক নিয়ে কাজ করতে চাই, এখন টেকের তো কম্পিটিশন অনেক বেশি, আমি মনে হয় এখানে পারবো না। এই কম্পিটিশন জিনিসটাকে কোনোভাবেই মাথায় নেওয়া যাবে না। এমন কোনো ফিল্ড নেই যেটাতে কম্পিটিশন নেই, সবগুলোতেই আছে। কিছু ফিল্ড আছে খুব কম্পিটিশন কম, বাট সেগুলো অনেক হার্ড, সেগুলো পারে না সবাই, Right. এক্সপার্ট হয় না। যেমন লিগ্যাল সাপোর্ট গুলো, আপনি লয়ার না হলে লিগ্যাল অ্যাডভাইস কিভাবে কিভাবে দেবে? দেবেন? Right. সেটাই, আচ্ছা। সেগুলো খুব রেয়ার। এগুলোতে বলতে পারেন যে সিপিসি বেশি, ইনকাম বেশি, বাট তাতে কি হয়েছে? আপনি যদি এখন লয়ারদের মতো কনসালটেন্সি করেন, আমি যদি করি, Try কেন করে দেখেন। আমার কথা কেন শুনবে মানুষ? শুনবে কেন? আমি আমাদের বিষয়ে অ্যাডভোকেটও না, expert না, আমি right. অ্যাডভোকেটও না, ব্যারিস্টারও না, আমি লতে কোনো পড়াশোনা করে নি, রাইট। সো আমার কথা মানুষ কেন শুনবে? যে সিরিয়াস বিষয়গুলোতে আপনার ক্রেডিবিলিটি দরকার। সেখানে আমি বলবো যে আপনি যে বিষয়টাতে এক্সপার্ট, আবারও একই কোশ্চেন, একই আনসার, যে বিষয়ে আপনি এক্সপার্ট, যে বিষয়টা ভালো পারেন, যে বিষয়টা আপনি দক্ষ, সেটা করেন। ভাই অ্যাট লিস্ট অনেকে চাইলে নিজে এক্সপেরিমেন্ট করতে পারে, হ্যাঁ, যে আসলে আমি দুইটা বিষয় বেছে নিলাম, দুইটা আমার ভালো লাগছে, আমি দেখি ট্রাই করে কোনটা আমার হ্যাঁ, engagement কয়েকদিন বেশি। যাওয়ার পরে আমি হ্যাঁ, বুঝবো, হ্যাঁ। এটা খুবই ইজি, এটা চাইলে কেউ করতে পারে যে আমি টার্গেট করলাম 2 মাস 3 মাস, আমি 2-3 মাস আমি শুধু এই দুইটা কন্টেন্টের উপর আমি ট্রাই করলাম, দেন আমি ফিডব্যাকটা কি পাচ্ছি, Definitely. আমার কাছে মানুষরা নিশ্চয়ই তাকে ফিডব্যাকটা দিবে যে আপনি এই বিষয়টা আপনার এটার চেয়ে ভালো হয়েছে, সো এই দিকে তখন সে আসলে ট্রাই করতে পারে। ঠিক আছে, আমি বলবো যে যাদেরই এই অ্যাবিলিটিটা আছে যে আপনি খুব ভালো বোঝাতে পারেন, তখন অন্য জিনিসটা শিখিয়ে আপনি তাদেরকে শেখান। এবং শেখাতে পারেন। সবার আগে শিখতে হবে কিভাবে শিখতে হয়, রাইট। ঠিক আছে? এটাও কিন্তু একটা বড় জিনিসকে একটা অনেকভাবে আসলে শেখানো যায়, হুম। যেমন এমন না যে আসলে এই বিষয়টা কেউ শিখাই ফেলছে তার মানে হচ্ছে এই ভিডিওটা আর কিছু হ্যাঁ, করা যাবে না, হ্যাঁ। ওই জিনিসটাকে শর্ট করে আরো সুন্দরভাবে আপনি সুন্দর নিজে করে কিছু বোঝানো। ক্রিয়েটিভিটি অ্যাড Right. করে আর কত দ্রুত বা কত সুন্দরভাবে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারেন, এটা কিন্তু যেমন একটা আমার বিষয়। চ্যানেলে প্রিমিয়ার প্রোর উপরে ভিডিও এডিটিং এর একটা টিউটোরিয়াল আছে। Right.
ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল কিন্তু বাংলায় প্রিমিয়ার প্রো আগে আরো অনেক ছিল, ছিল, ঠিক আছে। কিন্তু আমারটা যেই দেখে বলে অন্য যেগুলো দেখেছি সেগুলোতে কিছু শিখতে পারে না, বাট আপনার 20 মিনিটের ভিডিও দেখে আমি পুরো প্রিমিয়ার প্রো কভার হয়ে গেছে, এই বিষয়গুলো থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় শখ ভাই কোনো হেটার্স নাই, আসলে কি আছে আপনার? হ্যাঁ, কি বলেন হেটার্স আপনার কোনো haters মানুষ আছে? নাই। হেটার্স কেন আছে আমি আপনাকে বলি, বেশ কিছু রিজন আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কিছু মানুষ না জেনে হেট করে, আচ্ছা, জেনে হেট করলে হ্যাঁ। আমি খুব ভালো ফিল করি যে আপনি জানেন আমার ভুল পেয়েছেন এবং সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে বলেছেন, কোনো লজিক ছাড়াই, লজিক ছাড়াই। আমার যে কয়েকটা হেটার আছে তারা বেশিরভাগই ইললজিক্যাল হেটার, তারা জানে না, জাস্ট সিম্পলি ভিডিও দেখলো, তার কাছে কোনো একটা জিনিস ভালো লাগে না, নিচে একটা বকা দিয়ে চলে গেল, রাইট। খুব কম, হ্যাঁ, বাট এরকম আছে, আচ্ছা। এরা সবার ভিডিওতে এরকমই করে, ঠিক আছে। রাইট। সো আমি তাদেরকে বলবো যে কনস্ট্রাকটিভ ওয়েতে গুছিয়ে লিখেছে, ভাই আপনার এই জায়গায় ভুল হয়েছে, এটা এভাবে করলে বেটার হতো, right. যদি এভাবে করতে পারেন আমাদের জন্য উপকার হয়। এভাবে লিখলে যেটা হয়, আমিও ইন্সপায়ার্ড হই, পরবর্তীতে এই ভুলগুলো শুধরাই। বাট বকা টকা দিয়ে দিলে যেটা হয়, খুব ডিমোটিভেটেড ফিল হয়, রাইট। ঠিক আছে। আসলে আমি একটা কথা অ্যাড করি যে যেহেতু ইউটিউবিং নিয়ে আমিও কাজ করা শুরু করেছি, তো কিছু ব্যাপার আমার মতো এই জিনিসগুলো কাজ করে অনেক সময় অনেকে বলে, তো আমার মনে হয় কি যে আমরা বিশেষ করে আমরা এটাও জানি না পৃথিবীর অন্য কোন দেশে এর চেয়ে ভালো বা এর চেয়ে খারাপ, আমি বলছি আমরা বাঙালিরা যারা আছে অনেকে আছে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় হ্যাঁ, ছোট ছোট বিষয়গুলো নিয়ে। আসলে ট্রাই করতে হবে, একটা মানুষ সে আমাকে কিছু দিচ্ছে, আমি হয়তো সেখান থেকে কিছু পেলাম না, কিন্তু এখানে বাকি যে ব্যক্তিরা ভিউ করলো, ধরেন এখানে 50,000 মানুষ দেখলো, সেখান থেকে হয়তো আমি একজন ব্যক্তি আমার পড়াটা বিষয় ভালো লাগেনি, নিশ্চয়ই বাকি 49,000 বা সামথিং যে এমনটা ভালো লেগেছে। সো অ্যাকচুয়ালি আসলে আমি একা তাকে এটা নিয়ে ব্লেম দিতে পারি না, বা এটা নিয়ে আসলে তাকে ডিমিউট করতে পারি না, হয়তো আমার ভালো লাগে না, আমি ইগনোর করে চলে যাই। সেটাই। আপনি টাইটেলে দেখলেন একটা স্মার্টফোনের রিভিউ, থাম্বনেইলে লেখা আছে একটা স্মার্টফোনের রিভিউ, এবং আপনি রিভিউ পছন্দ করেন না, সোহাগ ভাইয়ের কাছ থেকে আপনি রিভিউ দেখতে চান না, রাইট, জাস্ট ইগনোর ইট, ক্লিকই করেন না, চলে যান। নেক্সট যখনই টিউটোরিয়াল আসবে, সোহাগ ভাই টিউটোরিয়াল আপনি যেটা চাচ্ছেন সেটা, হ্যাঁ, সেটা যখন আসলো আপনি এটাতে ক্লিক করেন, কিন্তু আপনি জানতেছেন এটা একটা রিভিউ, সেটাতে ক্লিক করেন, আবার নিচে গিয়ে বলেন টাকা খেয়ে দালালি করেন, আপনি মোবাইল ফোনে রিভিউ করেন। এই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে অনেকে কাজ করে, কিন্তু এটা আমি নিজে আসলে অনেক বেশি অপছন্দ করি। আমি পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করি যারা আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যারা দেখছেন সবার সাথে শেয়ার করবেন যে এই কাজটা আসলে আমরা না করি। বিশেষ করে এটা করলে হয় কি যে কিছু কিছু ভালো ট্যালেন্টেড কিছু পার্সন আছে যারা আসলে এখান থেকে হয়ে যাবে, ডিমোটিভেট হয়ে যাবে। এক সময় দেখা যাচ্ছে যে এখানে ভালো কোনো কন্টেন্ট কখনোই পাবেন না, বা বাংলায় কন্টেন্টগুলো যেরকম আগে কম ছিল, একটা পর্যায়ে এরকম কম হয়ে যাবে। কারণ হচ্ছে মানুষ চিন্তা করবে যে আমি কিছু বানাচ্ছে, একটা ভিডিও কিন্তু আসলে বানাতে গিয়ে আমরা 10 মিনিট দেখে ফেলি বা 5 মিনিট একটা ভিডিও দেখে জাজ করে ফেলছি, ভালো খারাপ জাজ করে ফেলছি। কিন্তু এই ভিডিওটা নিয়ে আমাদেরকে হয়তো এমন কিছু মানুষ আছে যারা 1 মাস এটা নিয়ে চিন্তা করে যে আসলে কি করা যায়, 10 দিন এটা নিয়ে প্র্যাকটিস করে অথবা কাজ করে, এডিটিং এর ক্ষেত্রে কি আমাদের অনেক কষ্ট করতে হয়। সেটাই। আরেকটা বিষয় হচ্ছে কি, ভিউয়াররা একটা জিনিস আমাদের অনেকেই ফিল করে যে আপনি একটা কাজ থেকে কোনো একটা বেনিফিট পাচ্ছেন, এইটা অনেকেই দেখতে পারে না যে উনি টাকা পাচ্ছে এখান থেকে, রাইট, জেলাসি কিছু টাইপের চলে আসে। আচ্ছা, এই প্রশ্নটা আমার দর্শকদের জন্য না, এই প্রশ্ন হচ্ছে আমার পার্সোনাল প্রশ্ন। আমি জানি এবং সবাই জানে যে আমাদের সোহাগ ভাই অনেক বেশি পপুলার, সো এত পপুলার, এত সেলিব্রিটি একজন মানুষ নিশ্চয়ই অনেক যাক, আমি জানি, অবশ্য দর্শকরাও জানে, তো নিশ্চয়ই অনেক জায়গায় যান, বিভিন্ন জায়গাতে হয়তো বিভিন্ন কাজের জন্য যেতে পারেন, বা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে হয়তো এরকম স্টোরি আপনার আছে যে আপনার অনেক ফ্যান ফলোয়ার আপনাকে অনেক লাভ করে, বিভিন্ন জায়গাতে আপনাকে অনেক পেলে হয়তো কেউ জড়িয়ে ধরতে চায়, এরকম একটা ব্যাপার থাকে যে পছন্দের মানুষটাকে পেলে হয়তো আমি তাকে অনেক কিছু বলবো বা অনেক কিছু বলবো। তো এমন কি কোনো স্টোরি আছে যেখানে আসলে আমি ছেলেদের কথা বলবো না, এমন কোনো মেয়ে বা ফিমেল কোনো ফলোয়ার বা লাভার এরকম আছে কিনা যে আপনাকে যখন কাছে পেয়েছে অথবা হঠাৎ করে আপনাকে পেয়ে গেল, তো তখন এরকম কোনো সিচুয়েশন কি তৈরি হয়েছে যেগুলো আসলে খুব বেশি মজার ছিল? ওকে, তো আমি আনসারটা একটু ঘুরিয়ে দেব। হ্যাঁ, ঘুরিয়ে না, ঠিক, আচ্ছা, আনসারটা ঠিকই দেব, আচ্ছা, বাট আমি একটু আগে ব্যাকগ্রাউন্ডে কথা বলে নিই। ওকে, প্রথম কথা হচ্ছে বাংলাদেশে মেয়েরা আইটিতে খুব একটা নাই, এটা আপনি খেয়াল করেন, ঠিক আছে? আইটিতে খুব একটা নেই, খুব কম। এটা আমাদের একটা দুর্ভাগ্য বলা যায়। এখন অনেকে ভাবছে সোহাগ ভাইয়ের ফ্যান ফলোয়ার না, এই জন্য এটাকে দুর্ভাগ্য বলতেছে। নো, আমি এই জন্য বলছি না, দুর্ভাগ্য এই জন্যই যে একটা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ছেলেদের সাথে সমপরিমাণ মেয়েদেরও অবদান থাকে, অ্যাট লিস্ট ইন্সপায়ার করার জন্য, এই যে না ইন্সপায়ার করার জন্য না, মানে আইটি সেক্টরটাই বাইরে যতটা মেয়েদের এফোর্ট আছে, যতটা মেয়েরা আইটিতে আছে। আপনি বাংলাদেশে একজন ফিমেল ইউটিউবারের নাম বলেন তো যে আইটি নিয়ে কাজ করে? আমি জানি না, আমার চ্যানেলে একজন আছে, আমার চ্যানেলে একজন আছে, হ্যাঁ আপনার চ্যানেলে একজন আছে, সে শুধু 3D নিয়ে কাজ করে, মানে অটোকেড নিয়ে যে কাজ করে। তাও এটা কিন্তু খুব রেয়ার, ঠিক আছে, খুব রেয়ার কেস। অথবা সে আপনার চ্যানেলে করছে, সে পার্সোনালি করছে, বাট
যারা ধরেন একটা ভালো চ্যানেল যেটা পপুলার হয়েছে কিংবা সে কন্টিনিউয়াস ভিডিও দিচ্ছে ওরকম কিন্তু খুব কম, ঠিক আছে, বলে চলে আসলে। সো এটা নেই কেন? কারণ তারা টেকে আসলে অতটা ইয়ে না। যদি ফেশিয়াল বা ধরেন হ্যাঁ মেকআপ ভিডিও যদি করতাম তাহলে ফ্যান হইতো, ঠিক আছে। তারপরে আবার ফানি ভিডিও যদি করতাম আচ্ছা। ফ্যান হইতো, নাটক যদি করতাম, শর্ট ফিল্ম যদি করতাম ফ্যান হইতো, সিম্পল ব্লগিংও যদি আমি করতাম মেয়েরা দেখতো। বাট টেক নিয়ে ভিডিও করে তার মানে সবার মাথার উপর দিয়ে যায়, তাদের তো এটাতে আগ্রহ নেই। ইউটিউবে বেশিরভাগ মেয়েরা বাংলাদেশে যারা আসে, আমি কাউকে ডিগ্রেড করে কথা বলছি না, বাট মোস্ট অফ দ্য ফিমেলস যারা আসে, আমি আমার ফ্রেন্ড সার্কেল থেকে বলছে না না একদমই না, আমি আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে যখন দেখি, আচ্ছা, তারা হয় ফানি ভিডিওস দেখতে যায় অথবা ইউটিউবে পারপাসফুলি যায় না যে আমি এমন একটা কাজ করতে যাব। নাটক, সিনেমা, ফানি ভিডিও, মোস্টলি বিশেষ করে সিরিয়াল আছে, সিরিয়াল মেকআপ ভিডিওস। এখন আবার বাংলাদেশে ইন্ডিয়ান চ্যানেলগুলো এখন তো আরো বেশি এনগেজমেন্ট বেড়ে যাবে, এগুলো দেখে। এই কারণে আমি মানে ওই সমাজটাই, ওই সেক্টরটাই খুব একটা পপুলার না, ঠিক আছে। যারা আইটি গিক টেক নিয়ে থাকে তারা একটু পপুলার আর কি। বাট আরেকটা কথা বলি না, আপনি বলছিলাম যে প্রশ্নের আনসারটা দেব, তারপর কিন্তু আছে কোন ঘটনা, হ্যাঁ তারপরেও আচ্ছা সেটা শুনতে চাই। ঘটনাটা কি হচ্ছে, মানে কোনো সিঙ্গেল ঘটনা না, প্রতিবার এটাই ঘটে আর কি। যদি কোনো ফিমেল যার সাথে পরিচয় মানে দেখা হয় যে আমাকে চেনে, এটা খুব রিয়ারলি হয়েছে, হয় নাই, দেখা গেছে বিগ কোনো প্রোগ্রামে গিয়েছে, সেখানে অনেকেই আছে, হয়তো একজন আমাকে কোথাও দেখেছিল এরকম একটা ফিল, তখন ভাবছে যে উনি হয়তো হ্যাঁ উনি সোহাগ ভাই, কিন্তু ওরকম না যে পাগলা কোনো ফ্যান আছে, নো, এরকম ছেলে ফ্যানও খুব কমই আছে আমাদের, পাগলা টাইপের। কারণ আমরা আসলে টেক নিয়ে কাজ করি তো সবার প্রতি একটা ভালো লাগা আছে, ও সোহাগ ভাই আমাদেরকে খুব শেখাচ্ছে, মানে একটা কি বলে ভালো লাগা কাজ করে। বাট ওরকম পাগলা টাইপের হিরোদের যেরকম হয় আর কি, হ্যাঁ ওরকম নাই, ওরকম শাহরুখ খানের যেরকম ফ্যান যে জীবন দিয়ে দিবে ওরকম কেউ নাই। আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি না না না, ডিমোটিভেটেড হওয়ার কিছু না। আমরা এরকম, আমরা আসলে তো ফ্যান ফলোয়ারের জন্য কাজ করি না, আমরা মানুষকে শিখাই। আমাদের ইন্সপিরেশনটা তখনই আসে যখন কেউ রাস্তায় চিনতে পারে, চিনে যখন একবার বলে যে সোহাগ ভাই আপনার ভিডিও আমি দেখেছি আমার খুব ভালো লাগছে, তখনই আমার ইন্সপিরেশনটা আসে, ঠিক আছে। সেরকম পাগলা নাই। কিন্তু মেয়েরা যদি কেউ দেখে তাহলে যেটা হয় ঘটনাটা এরকম যে ভিডিওতে দেখার পরে ভিডিওতে আমাকে একটু ডিফারেন্ট লাগে, এটা আপনি এগ্রি করবেন। কারণ অনেকের কাছ থেকে আমি শুনেছি ভাই ভিডিওতে আপনাকে একদম লাগে একরকম লাগে, রিয়েল লাইফে অন্যরকম, ঠিক আছে। সো কোনো মেয়ে যদি আমাকে ভিডিওতে দেখেও তাদের ভালো লেগে থাকে, সামনে যাওয়ার পরে আরো বেশি ভালো লাগে না, একদমই না, পুরো ফ্লিপড, কি দেখলাম আর কি আসলো, এটা আবার একটা ফিলিং আর কি। না এটা কেন হয় আমি আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, ভিডিওতে দেখার পরে খুব ওয়াও সোহাগ ভাই খুব সুন্দর করে কত সুন্দর কথা বলেছে, কত কিছু। সামনে গিয়েও তো আমার কথা শোনার আগ পর্যন্ত তো আমাকে দেখে, শুধু দেখে মনে হয় এ তো আমার ছোট ভাইয়ের মতো। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, ঠিক আছে। এ তো আমার ছোট ভাইয়ের মতো, শেষ এখানে। আচ্ছা এই জায়গায় আমি একটু বলি যে আসলে যারা সোহাগ ভাইকে ছোট ভাই হিসেবে এখনো ভাবছেন তারা কিন্তু প্লিজ এই জায়গাটা থেকে সরে আসেন। আমি অনেকের বড় ভাই একটু, হ্যাঁ অনেকের না, অনেকেরই বড় ভাই। সো এই জায়গাটা থেকে সরে এসে, বিশেষ করে মেয়েরা যারা দেখছেন না, বাট এটা আমি কিন্তু এটা মানে কি বলে ভালো লাগে এটা শুনতে, আচ্ছা, এভারগ্রিন, আমি কখনো বুড়া হব না, এরকম একটা ফিলিং আসে। মানে আপনি সবসময় চির সবুজ যেটাকে বলা হয়, চির সবুজ সবসময় থাকে, চিরতরুণ, রাইট। তো আমি রিকোয়েস্ট করবো যে যারা ফিমেল যারা দেখছেন, তো যারা আসলে সোহাগ ভাইকে বড় ভাই সরি ছোট ভাই যারা ভাবছেন, তারা একটু এই জায়গা থেকে সরে এসে একটু অন্য কিছু ভাবেন না, যেহেতু সুযোগ আছে। নাই আপনার চ্যানেলে আমি বললাম আপনার চ্যানেলে একটা ফিমেল ভিউয়ার নেই, কারণ আপনি ওটা নিয়ে কাজ করেন। আচ্ছা যদি আমার চ্যানেলে একজন যদি ফিমেল কেউ থাকেন, না আমার এখানে না, আপনার ভিডিও নিচে কমেন্ট করলেই চলবে। আচ্ছা আমার এখানে কমেন্টস করবেন, কমেন্টস করে আপনারা আপনাদের মতামত জানাবেন, বিশেষ করে ফিমেল, এই পার্টটা শুধুমাত্র ফিমেল ভিউয়ারদের জন্য, যে আসলে ওনাকে আপনারা কি ভাবতে পারছেন বা আসলে এটা নিয়ে আপনাদের মতামতটা কি, সেখানে আমি আপনাদেরকে চাইলে হেল্প করতে। না অনেকটা আমার চ্যালেঞ্জ ছিল এটা যে আপনার চ্যানেলে কোনো ফিমেল ভিউয়ার নেই, যদি কেউ থাকেন যা জানান দিলেই হবে, জানা সোহাগ ভাই ভুল, আমরা আছি। তো আমি অপেক্ষায় থাকলাম যে আপনারা আসলে কমেন্টে জানাবেন, বিশেষ করে মেয়েরা যে জানাবেন আসলে কথার সাথে আপনারা একমত কিনা। তো অনেক তো মজা করলাম, এবার একটা সিরিয়াস প্রশ্ন করে, একটা এই প্রশ্নটাও অনেকের করে বা অনেকে থাকে। তো সেই প্রশ্ন হচ্ছে যে সবাই যদি যারা ইউটিউবিং করতে চায়, যারা আসলে আসতে চায়, সে যে কোনো কন্টেন্ট নিয়ে আসতে চায়, তার যেটা সে মনে করছে যেটা আমি এক্সপার্ট বা ভালো করতে পারবো, সে আসছে। তো তাদের একটা প্রশ্ন থাকে যে আসলে আমি অনেক বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে আসলে ইউটিউবিং শুরু মানে করছে যারা, বা আমরা যারা করছি, অনেকে ভাবে যে অনেক কিছু দরকার বা আমাকে অনেক কিছু কি লাগবে বিষয়গুলো আমরা জানি না। যে ইউটিউবিং করতে চাইলে তারা আসলে মেন্টালি প্রিপারেশন বা তার কন্টেন্টের পাশাপাশি আর কি ধরনের লজিস্টিক সাপোর্টস গুলো বা আসলে টেকনিক্যাল কি পার্ট গুলো তার দরকার বা সেটআপ গুলো কি ধরনের দরকার, আমি বলবো আপনি যখন শুরু করবেন, যে শুরু করুক কিছু দরকার নেই, হাতের কাছে যা আছে তাই নিয়ে যাবে বড়। তোমাদের ঘরে ঘরে যা চার যায় আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে, এরকম
যেমন এই প্রত্যেকের হাতে কিন্তু এই জিনিসটা থাকে, একটা স্মার্টফোন, তাই না? একটা স্মার্টফোন এখন বেশিরভাগ মানুষের কাছে আছে, একটা হেডফোন আছে সবার কাছে। রাইট। সো ভিডিও হয়ে গেল, সাউন্ড রেকর্ডিং এর জন্য হেডফোন হয়ে গেল, হয়ে গেল। ভিডিও বানানোর জন্য আর কি লাগবে বলেন? আর নিজের কন্টেন্ট, যে কন্টেন্টটা আমি কন্টেন্ট, মানে লজিস্টিক বলতে এই দুইটাই। আচ্ছা, তার মানে হচ্ছে যে এরপরে অনেকে লাইটিং এর চিন্তা করে যে দামি দামি লাইট কিনতে হবে। নো, আল্লাহ তো লাইট দিয়ে দিয়েছে ভাই, সূর্য। আপনি ডে লাইটে করেন, জানালা খুলে দিয়ে ছাদের উপরে চাইলে করে ফেলতে পারেন, ছাদের উপরে করতে পারেন, আউটডোরে করতে পারেন, Right. তাহলে কিন্তু হয়ে যায়। সো আমি বলবো যে ইনস্ট্রুমেন্ট খুব একটা দরকার নেই। ইটস ট্রু, আপনি যদি কোয়ালিটি অনেক বেশি করতে চান তাহলে অবশ্যই ইনস্ট্রুমেন্ট লাগবে, বাট শুরুটা পারফেকশন কিন্তু আস্তে আস্তে আসে। আপনি যখন নামবেন, পানিতে যখন নামবেন তখন কিন্তু সাঁতার শিখবেন। পারে তারা যদি বলেন আমি সাঁতার করার জন্য কি কি লাগবে, একটা সুইমিং স্যুট লাগবে, একটা সানগ্লাস লাগবে, মাথায় যেন কি একটা পরে ওগুলো লাগবে, লাইফ জ্যাকেট লাগবে, পাশে একজন আমার সাপোর্টার দাঁড়ায় থাকতে হবে, যদি ডুবে যায় যেন উঠায়। এত কিছু প্ল্যান করতে করতে আপনারা নদীতে নামাই করা হবে না। আপনি নামেন, তীরে থাকেন, আস্তে আস্তে সাঁতরান, কোথাও ডুবে যেতে চাইলে যেন পায় নাগাল পান। মানে এত বড় ইনভেস্টমেন্ট যদি আপনি করে ফেলেন আর যদি সাকসেসফুল না হতে পারেন, ডুবে যাওয়ার মতো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। তীরে থাকেন, আস্তে আস্তে সাঁতরান, যদি কখনো ডুবে যেতে চান মাটি তো আছেই নিচে, তো হাতের কাছে যা আছে তা দিয়ে আমি বলবো শুরু করেন। এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেকেই আমি জানি, পার্সোনালি অনেকেই চিনি বা অনেকেই প্রশ্ন করে যে প্রচুর পরিমাণে একটা তাদের কনফিউশন থাকে যে আসলে আমি ইউটিউবে আসবো, এবং অনেকে চায় যে তারা একটা টিম নিয়ে কাজ করবে, তারা অনেক ধরনের ধরেন ভালো ক্যামেরা লাগবে, তার ভালো একটা লাইট সেটআপ লাগবে, ভালো একটা ইনফরমেটিভ একটা স্টুডিও লাগবে। এই বিষয়গুলো নিয়ে অনেকে চিন্তা করতে করতে আসলে কাজ করা হয়ে ওঠে না, বা তারা আসেই না। দেখা গেছে যে তার কন্টেন্টগুলো এত ভালো বা সে ইউটিউবে আসলে এত ভালো কিছু করতে পারবে হয়তো, কিন্তু এই বিষয়গুলোর কারণে সে আসলে প্ল্যান করতে করতে শেষ হয়ে যাচ্ছে। আমি এই সবাই কথার সাথে আমিও একমত। আমি এই কথা বলবো যে যারা আসলে করতে চান বা যারা এই বিষয়টাতে ইন্টারেস্টেড, যে আপনি ইউটিউবিং করতে চান বা আপনি কাউকে কিছু শিখাতে পারবেন, টাকার জন্য না আমি বলবো, শিখাতে চাচ্ছেন বা আপনার এই বিষয়টাতে কাজ করার আগ্রহ আছে, আপনি পারবেন মনে করছেন, সো আপনাকে অত কিছু না ভেবে, সবাই যেরকম মোবাইলের কথা বলেছে, সো এরকম মোবাইল ফোন দিয়ে, আর যদি আপনার একটা পিসি থাকে, যে যেটা দিয়ে কাজ করেন, আপনি যদি চাকরি রিলেটেড কাজ করেন, যেহেতু আমরা চাকরি রিলেটেড কাজ করি, তো আমরা এটার এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি অন্য কিছু নিয়ে কাজ করতে চান, সেই বিষয়টা আপনি সেভাবে যতটুকু আছে যা আপনি পারছেন সেটা নিয়ে ট্রাই করেন, আই হোপ আপনি সফল হবেন। তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের ভিডিওতে শেষের দিকে একটা বোনাস থাকবে বা একটা সারপ্রাইজ গিফট থাকবে, যেহেতু আমাদের স্পেশাল একজন গেস্ট আমাদের চলে আসছেন। সো অনেক কথা শুনলাম, অনেক টিপস হয়তো অনেকের কাজে লাগবে, অনেক ইফেক্টিভ ছিল। ইউটিউবে সফল হওয়ার জন্য কোন বিষয়গুলোকে আপনি বেশি গুরুত্ব দিবেন, যদি একটু আমাদের শর্টে ব্রিফ করতেন যে এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি আমলে নিয়ে একজন ইউটিউবার যদি ইউটিউবে আসে বা কাজ করে বা লেগে থাকে, সে এখান থেকে একটা আউটপুট বা আপনার মতো একটা পজিশন বা এর চেয়েও ভালো পজিশন সে যেতে পারবে। হ্যাঁ, এটা এই সিক্রেট টিপটা, যদিও এটাকে সিক্রেট বলা যাবে না, বাট অনেকেই জানে, অনেকের জন্য সিক্রেট, অনেকের জন্য সিক্রেট। এটা হচ্ছে খুব বড় একজন ইউটিউবার, সে বলেছিল কিপ আপলোডিং। এই একটা ওয়ার্ড, কিপ আপলোডিং, ইট ডাজন্ট ম্যাটার কি আপলোড করছেন, কেউ দেখছে কিনা, আদৌ কি হচ্ছে না হচ্ছে, আপনি আপলোড করতে থাকেন। ইউটিউবের সাকসেসের এটাই হচ্ছে সবচেয়ে বড় মূল মন্ত্র। আপনি আপলোড করতে থাকুন, কন্টেন্টের কোয়ালিটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। শুরুতে যদি আপনি বলেন আমি একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ভিডিও বানিয়ে তারপরে আপলোড করব, নো। যেদিন থেকে আপনার মাথায় প্ল্যান আসলো, স্টার্ট ওই দিন থেকে আপনি আপলোড করা শুরু করেন এবং প্ল্যান করেন যে আমি ডেইলি একটা দেব, নাকি উইকলি একটা দেব, নাকি মান্থলি একটা দেব, নাকি আমি উইকলি দুইটা তিনটা দেব। বা নতুন যারা শুরু করে একটু ঘন ঘন দেওয়াটাই উচিত। সো আপনি আপলোড করতে থাকেন, টাইমিংটা যাতে ঠিক থাকে, এবং ভুলে যান যে ভিউ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, অনেকে চিন্তা করে যে আমার প্রথম ভিডিওটা তো 100 ভিউ হয় নাই, আমি এটা করব না, আমি 10,000 ভিউয়ার পরে একটা ভিডিও বানাবো। রাইট, আপনি আপলোড করতে থাকেন। দেখেন বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল আছে যাদের কন্টেন্টের কোয়ালিটি একদমই ভালো না, বাট তাদের হিউজ পরিমাণে বেড়েছে, কয়েক হাজার ভিডিও আছে তাদের চ্যানেলে, এবং তাদের সাবস্ক্রাইবার ভিউয়ার্স আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কারণ তারা 100 ভিডিও আপলোড করে 100 থেকে 2টা ভাইরাল হয়, এবং ওই 2টা দিয়ে পর্যাপ্ত পরিমাণে সাবস্ক্রাইবার এবং ভিউ এবং ইনকাম তারা জেনারেট করে ফেলে। ঠিক আছে, সো কিপ আপলোডিং, এটা হচ্ছে নাম্বার 1 মূল মন্ত্র। যে ইউটিউবে সফল হতে চায়, যে কন্টেন্টটি আপনি দেন, অবশ্যই কন্টেন্টের কোয়ালিটির দিকে একটু ফোকাস করবেন, শুরুর দিকে জাস্ট কিপ আপলোডিং, এটা হচ্ছে মেন। আরেকটা বিষয়, অনেকেই ভাবে যে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য এসইও করতে হয়। আচ্ছা, একদমই ভুল ধারণা একটা। ইউটিউবে এসইও বলে কিছু নেই। রাইট, অপটিমাইজেশন আছে, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বিষয়টা হচ্ছে আমরা ওয়েবসাইটের এসইও এবং ইউটিউবের এসইও কে মার্জ করে ফেলি। বলে কি ব্যাকলিংকিং করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ডেসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করতে হবে, এইগুলো একদমই কাজে লাগে না। 1% যদি লাগেও 1%, হ্যাঁ, কারণ ইউটিউবের অ্যালগরিদম এখন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এক সময় হয়তো এটা ছিল যে ট্যাগ এবং ডেসক্রিপশন দিয়ে খুঁজে খুঁজে ভিডিওকে র‍্যাঙ্ক করা হতো, বাট এখন অ্যালগরিদম পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন ওয়াচ টাইমের উপরে নির্ভর করবে যে আপনার ভিডিওটা ইউটিউব র‍্যাঙ্ক করাবে কি করাবে না।
এবং এখানে অ্যালগরিদমটা চিন্তা করে হ্যাঁ, কোন কি দিয়ে সার্চ করতে সেটার সাথে সে কোন ভিডিওটা খুঁজে বের করছে Right. কোন দেশে বেশি সময় থাকছে ওটা নিয়ে কোনটা দেশে বেশি সময় থাকছে এইটাই হচ্ছে মেইন ওয়াচ টাইম। ওয়াচ টাইম আর ওয়াচ টাইম বেশি হলে আপনার ইমপ্রেশন বেশি হবে। ইমপ্রেশন মানে ইউটিউব সবার কাছে পৌঁছাবে, right. কিন্তু ভিউটা কিন্তু তারা এনশিওর করবে না। Ensure করবে না। সো সবার কাছে পৌঁছালো, এবার সবাই ক্লিক করবে কি করবে না সেটা ডিপেন্ড করে আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেলের উপর। টাইটেলের উপর সো ফোকাস করতে হবে তিনটা জায়গায়, ওয়াচ টাইম ফার্স্ট অফ অল, Right. দেন টাইটেল এবং থাম্বনেল। আপনার ট্যাগ এবং ডেসক্রিপশন কোনো দরকার নেই, সেগুলো আপনি লিখবেন অবশ্যই। যেমন ট্যাগের বেলা ইউটিউবের নিজস্ব এমপ্লয়িরাই কিন্তু বলেছে আপনি যখন ট্যাগ ইউজ করবেন তখন খেয়াল করবেন কোনো একটা শব্দের জন্য মিস স্পেল করে মানুষ খুব অফেন। ধরুন একটা শব্দ যেটা কম্পিউটার, এই কম্পিউটার শব্দকে ভুল করে মানুষ অন্য কি লিখতে পারে, রাইট। অথবা কম্পিউটারের আরেকটা সিনোনিম কি আছে, ঠিক আছে, পিসি লেখা অনেক। পিসি লেগে কারণ আপনি কম্পিউটার নিয়ে ভিডিও বানাচ্ছেন সেখানে পিসিটা দিয়ে দেন, কিন্তু অনেক আছে কিওয়ার্ড রিসার্চ করে কোনটা দিয়ে বেশি সার্চ করে, কোনটা ইউটিউবে বেশি আছে, কোনটা র্যাঙ্কিং বেশি, এইগুলা কোনো কাজে লাগে না। কারণ আপনার ভিডিওর ইরিলেভেন্ট কোনো ট্যাগ দিলে বরং আপনার ভিডিও আরো বেশি র্যাঙ্কিং আরো নিচে যাবে। অনেকে আবার এরকম করে যে ভিডিওটাকে বুস্ট করে, হ্যাঁ বিভিন্ন জায়গাতে এটাও বুস্টিং করে একদমই ঠিক। এবং দেখা যাচ্ছে মনিটাইজেশনের জন্য অনেক ধরনের কাজ করে বা এই বিষয়গুলো নিয়ে অনেকে চিন্তা করে যে মনিটাইজেশন পাচ্ছি না। বুস্টিংটা আসলে কি, বুস্টের একটা পারপাস আছে। আপনি কখন আপনার একটা ভিডিও প্রমোট করবেন, যখন ওইটা আপনার প্রোডাক্ট, কোন সার্ভিস, কোন Right. প্রোডাক্টকে আপনি প্রমোট করবেন। প্রমোট করছি রাইট। কোন একটা ভিডিও এটাকে আপনি প্রমোট ভিউ বাড়ানোর জন্য বা ইয়ার করার জন্য আসলে কোনো দরকার নেই, মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো এটা দরকার নেই। একদমই মানে আমার মনে হয় যে ইনভেস্টমেন্টে চলে যায়। আবার অনেকে আছে যে যারা আসলে থার্ড পার্টি বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে Automatic ইলিগাল যে ওয়েব সাইটগুলো বা সিস্টেমগুলো আছে সেগুলোতে ট্রাই এগুলো করলে ইউটিউব এখন স্প্যাম ধরে এবং রাইট চ্যানেল সাবস্ক্রাইব এবং অনেকের এই যে আমরা গ্রুপে পাই, আপনার গ্রুপে আমার গ্রুপে প্রচুর পরিমাণে অনেকে অনেক প্রশ্ন করে বা আমাকে পার্সোনালি প্রচুর পরিমাণে মেসেজ করে যে আমার ইউটিউবটা আমার ইউটিউবটা সাসপেন্ড হয়ে গেছে, আমার ইউটিউবটা আমার মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে, এবং তারা বলে কি আমার কোনো কপিরাইটেড ম্যাটেরিয়াল ছিল না, সব আমার নিজের ছিল। right. ওই যে কাজগুলো করেছে কাজগুলো যেগুলো করেছে। হ্যাঁ এই জন্য আবার দেখেছি অনেক সময় নিজের পিসি থেকে বারবার সেটাকে ভিউ করছে View করছে, বা অ্যাড গুলোকে নিজে থেকে Click করছে। ক্লিক করছে। এই বিষয়গুলো কারণ ইউটিউবকে আসলে মানে বোকা বানানোর বোকা বানানোর কোনো কোনো সুযোগ নেই। ইউটিউবকে চিন্তা করা যাবে না যে আসলে এরা আসলে ধরতে পারবে না, তারা অবশ্যই ধরতে পারবে। সো এটাই ছিল সিক্রেট। প্রথমটা হচ্ছে কিপ আপলোডিং, আর পরেরটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউবে এই কিওয়ার্ড রিসার্চ আর ডেসক্রিপশন বলে এগুলো বলে কিছু নেই, জাস্ট ওয়াচ টাইম, টাইটেল এবং থাম্বনেলের উপরে ফোকাস করেন। তার মানে এই কথা হচ্ছে একটাই যে সিক্রেট এটাই যে আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও বানাতে হবে এবং আপলোড করতে হবে। যে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করছেন সেই কন্টেন্টের উপরে প্রচুর পরিমাণে ইফোর্ট দিয়ে ভালো কিছু বানিয়ে অবশ্যই সেটাকে প্রচুর আপলোডের একটা ইয়াটা ঠিক রাখতে হবে, যে Right, consistency maintain করে। মেইনটেইন করতে হবে, রাইট। সো এই ছিল আজকের ভিডিও। 1 2 3 গো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে আমি একটু বলি ভাই, বলেন। যাক সোহাগ ভাই যা বলেছে সেটাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ার হয়তো ইউটিউব বিষয়ে যাদের কেরিয়ার করার ইচ্ছা থাকে বা যারা করতে চায় তারা তো উপকৃত হবে। আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই আমাদের সোহাগ ভাই চ্যানেলও একটু ভিজিট করে আসবেন। সো টিল দেন টেক কেয়ার, টাটা। টিল দেন টেক কেয়ার, টাটা।